সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করেছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে ভাবছো বা এমটিএস এর এক্সাম দেবে, তাদের জন্য এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, তো 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 23। এর আগে আমাদের 22টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের 22টা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ক্লাসের যে পিডিএফটা আছে, অঙ্কের পিডিএফটা পাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। আর কারো যদি মনে হয় যে আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবো, তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেয়ে যাবে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেকেন্ড লিঙ্কে ক্লিক করবে, তুমি ওখানে যে কোনো চ্যাপ্টার দেখতে পারবে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি তোমাদের পুরো কমপ্লিট করে দিয়েছি। তো কন্টিনিউ যারা এই সিরিজটা করবে 100 দিন, তাদের ম্যাথমেটিক্সের মানে অঙ্ক নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায়। ওকে, তো এর জন্য ডেইলি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা সকালবেলা 8:30 উঠেই আগে সবার আগে মেন কাজ হবে যে তোমার এখানে প্র্যাকটিস সেটটা সলভ করা আমার সাথে। ওকে, তো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, আমাদের এখানে বলছে যদি 4টি চেয়ার ও 3টে টেবিলের দাম এত হয়, এটার একটা ট্রিক আমি তোমাদের বলে দেবো। তো 4টি চেয়ার মানে 4, সি মানে চেয়ার লিখলাম, 3টে টেবিল প্লাস 3 টেবিল মানে টি লিখলাম। এটার টোটালের দাম কত বলছে? 2100 টাকা বলছে, তাহলে এখানে লিখে দাও 2100। কমপ্লিট। এরপর আমাদের বলছে 5টি চেয়ার 2টি টেবিল, 5টি চেয়ার মানে 5c মানে চেয়ার প্লাস 2টি টেবিল 2t মানে টেবিল। এটার দাম বলছে কত? 1750। এটার দাম বলছে 1750। এবার আমাদের বলছে তাহলে চেয়ার আর টেবিলের মানে একটি চেয়ার আর একটি টেবিলের দাম কত হবে? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এটা আমরা সলভ করতেই জানি সবাই, তো এটা আমরা পরীক্ষায় সলভ করবো না, আমরা ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট কীভাবে করতে পারি দেখো, ডাইরেক্ট আমরা অপশান টেস্ট দিয়ে করতে পারি। অপশান টেস্ট দিয়ে যদি আমরা করি, সিম্পল এখানে বলছে চেয়ারের দাম প্রথম অপশান যদি আমরা যাই 150 টাকা আর টেবিলের দাম বলছে 500 টাকা। তাহলে প্রথমে আমরা এখানে চেয়ারের দাম 150 টাকা এখানে বসাই, তাহলে 150 টাকা যদি হয় একটা চেয়ার, দুটো চেয়ার 300 টাকা, 4টে চেয়ার দাম কত হয়ে যাবে? 4টে চেয়ার হয়ে যাবে 600 টাকা। তাহলে এখানে চেয়ারের দাম চলে আসলো 600 টাকা প্লাস টেবিল, এখানে 3টে টেবিল আছে, একটা টেবিল 500 হলে 3টে টেবিল হবে হচ্ছে 1500 টাকা। তার মানে এখানে 1500 টাকা যোগ করলে আমাদের কত আসছে? 2100 টাকা আসছে। তার মানে অপশান 1 আমাদের অ্যান্সার হতে পারে। সেমভাবে আমরা পরেরটা দিয়ে একবার চেক করে দেখব। তো একটার দাম যদি আমাদের 150 হয় চেয়ার, তাহলে 5টার দাম কত হবে? তাহলে আমাদের এখানে হয়ে যাবে 5 ইন্টু এদিকে হয়ে যাচ্ছে 15, তার মানে 75 মানে 750। তাহলে এখানে হয়ে যাচ্ছে 750 টাকা প্লাস এদিকে আমাদের বলছে 500 টাকা হচ্ছে আমাদের টেবিল। তো এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 500 করে যদি আমরা দেখি, এটা হয়ে যাবে হচ্ছে 1000। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 1750। তাহলে দেখো এখানে 1750 এসছে, এখানে 2100, তাহলে এখানেও 2100 এসছে। তাহলে অপশান 1 আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তো পরীক্ষার খাতায় বোঝা গেল এই যে ইকুয়েশনটা আমাদের সলিউশন করার দরকারই নেই, আমরা ডাইরেক্ট এইটা থেকে আমরা অ্যান্সার এইভাবে অপশান টেস্ট করেই বার করতে পারি। যদি আমাদের এটাতে ধরো প্রথমটাতে আমাদের এখানে 2100 না আসতো, তাহলে আমরা এটা কেটে দিতাম, নেক্সট অপশান আমরা চেক করতাম। তো আমাদের প্রথমটাতে স্যাটিসফাই করে গেছে, তাহলে আমাদের অপশান 1ই আমাদের অ্যান্সার। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এরকম প্রত্যেকটা কোশ্চেনে কীভাবে অ্যাপ্রোচ পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হবে সেটাই আমি তোমাদের এখানে শেখাচ্ছি। ওকে, আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলে দিই, 21 এপ্রিল এই মাসের, ঠিক আছে, 2024, এই ডেটে একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট হবে। যারা ডাব্লিউবিপি আর কেপির এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট হবে। তো এই ডেটটার জন্য তোমরা একটু ওয়েট করো। তো নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে। 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি সংখ্যার এলসিএম, এটা ভালো কোশ্চেনে স্টার দিয়ে নাও। দুটি সংখ্যার আমাদের বলছে এলসিএম আর এসিএফ এত দেওয়া আছে। যদি দুটি সংখ্যা এখানে বলছে যদি সংখ্যার মধ্যে পার্থক্য মানে দুটি সংখ্যার পার্থক্য যদি 90 হয়, তাহলে সংখ্যার যোগফল কত হবে? তাহলে এই সব অঙ্ক যদি পরীক্ষায় আসে, অনেক সময় কনফিউজ হয়ে যায় আমরা কীভাবে করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। দুটি সংখ্যার গসগু এখানে কত বলছে? 18। যদি 18 আমাদের গসগু বলে, যেটা গসগু বলবে তার সাথে মানে 18 আমাদের গসগু বলছে, তাহলে 18 লেখো। এর সাথে আমরা প্রথম সংখ্যা বার করার জন্য আমরা একটা এ নিয়ে নেবো, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রথম সংখ্যা। আর সেকেন্ড সংখ্যা বার করার জন্য সিম্পল গসগু যেটা আছে তার সাথে একটা বি নিয়ে নেবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সংখ্যা। বোঝা গেল? তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বার করার জন্য প্রথম সংখ্যা 18a, দ্বিতীয় সংখ্যা 18b, মানে গসগুর সাথে এ আর বি লাগিয়ে দিলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা চলে আসবে। এইবার আমাদের এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য, তার মানে 18a মাইনাস 18b এর পার্থক্য। তাহলে 18 কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 18a মাইনাস বি। আমাদের এখানে বলছে কত? দুটো সংখ্যার পার্থক্য 90। তো 18 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5 18 90, তার মানে 5 পাবো। a মাইনাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি 5। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস জানি যে এলসিএম ইন্টু এসিএফ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে এই যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা এখানে 18 কমন নিয়ে নিলাম। দুটো সংখ্যার গুণ মানে হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এ ইন্টু বি, এ বি ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে আমাদের এলসিএম ইন্টু এসিএফ। তাহলে এলসিএম আমাদের কত দেওয়া ছিল? এলসিএম 252 দেওয়া ছিল, 252 ইন্টু এসিএফ আমাদের দেওয়া ছিল কত? 18। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 18। ওকে, 1 সেকেন্ড, এখানে আমাদের আরেকটা 18 চলে আসবে। আরেকবার দেখাই, এখানে আমাদের কী হবে? দুটি সংখ্যার যদি আমরা গুণ করি, দুটো 18 আছে না, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 18 ইন্টু 18,
তারপরে এ ইন্টু বি, তাহলে দুটো সংখ্যার গুণফল আমাদের কত হয়ে যাচ্ছে 252, 252 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে কত 18, ঠিক আছে। এবার দেখো আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে এখানে আমরা ইজিলি সলভ করতে পারি যে 18 সাথে 18 ক্যান্সেল, 18 দিয়ে যদি আমরা 252কে কাটি তাহলে 18 অক্ষে 18 হবে, আর 4 18 72, তাহলে 14 হবে। তাহলে এ ইন্টু বি কত পাচ্ছি, এ ইন্টু বি পাচ্ছি আমরা এখানে 14। এবার এখানে দেখো ভ্যালু পুটিং কীভাবে করতে হয়, যদি 14 এ আর বি এর গুণ করলে আমাদের 14 কখন আসবে, যখন আমরা এখানে 14 সাথে 1 গুণ করবো, 14 অক্ষে 14 আসতে পারে, বা আরেকটাভাবে আমাদের 14 আসতে পারে, সেটা হচ্ছে 7 ইন্টু 2 করলে 7 দুগুণেও 14 হতে পারে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের কারেক্ট হবে। এবার আমরা কীভাবে বুঝবো দুটোর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, এবার দেখো সিম্পল এ আর বি এর পার্থক্য কত বলছে 5, তাহলে নিচে দেখো কোনটার ডিফারেন্স 5 আছে, 7 আর 2 এর ডিফারেন্সই আমাদের শুধু 5 আসে, তার মানে আমাদের এইটা হবে না, আমাদের এইটাই হবে এ আর বি এর ভ্যালু। তাহলে 7 হচ্ছে আমাদের এ এর ভ্যালু আর 2 হচ্ছে আমাদের বি এর ভ্যালু, বোঝা গেল। এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল যদি আমরা এখানে সিম্পল করি তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা 18 18 কমন পেয়ে যাবো এখানে, তাহলে এ প্লাস এরপরে থাকবে এ প্লাস বি মানে হচ্ছে 7 আর 2 যোগ করে দাও এ আর বি 9, তাহলে এটা হয়ে যাবে 18 ইন্টু 9, তাহলে এটা হয়ে যাবে 8 নং 72-এর 2, তাহলে একটা অপশানের আমাদের 2 আছে শেষে, তারপর আমাদের 16 হয়ে যাবে, তাহলে গুণ করলে আমাদের চলে আসবে 162, অপশান বি আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল এই অঙ্কটাতে কিন্তু পুরোপুরি লজিক, পুরোপুরি অঙ্কটার মধ্যে লজিক অ্যাপ্লাই হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমার কনসেপ্টের ক্ল্যারিটি থাকতে হবে। তো ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি এত মিনিটে এত মিটার দীর্ঘ রাস্তা অতিক্রম করে, তাহলে রাস্তাটা কত 455 এত মিটার দীর্ঘ, তার টাইম লাগে কত 35, তাহলে 35 দিয়ে ভাগ করে দাও, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা ডিস্টেন্স বাই টাইম করলে আমরা পেয়ে যাবো স্পিড। বলছে ঘন্টায় এটার স্পিড কত, কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার এখানে নিচে যেটা ছিল এটা ছিল হচ্ছে মিনিটে, মিনিট থেকে আমরা উপরে যেহেতু এটা মিটারে আছে, মিটার প্রতি সেকেন্ডে আমরা বার করতে হয়, তাহলে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা একটা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিটার বাই সেকেন্ড চলে আসবে। হ্যাঁ, তো এবার দেখো এটাকে মিটার প্রতি সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় নিতে হয় তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, ব্যাস এইটুকুই কনসেপ্ট। এবার আমরা ক্যালকুলেশন করলে ইজিলি অ্যান্সারটা চলে আসবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি 5 দিয়ে যদি 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 10 60, 5 দিয়ে যদি আমরা কাটি 5 নং 45, 5 অক্ষে 5, 7 দিয়ে কাটলে 7 5 7 35, 7 13 91 13, আর আমাদের কি কাটা যাচ্ছে, আর আমাদের এখানে কিছু কাটা যাচ্ছে না। তাহলে দেখো নিচে 50 হচ্ছে, 5 10 50, সেটাকে 50কে অ্যাভয়েড করার জন্য ওপর নিচে একটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে নিচে 100 হয়ে যাবে, 100 মানে 2 ঘরে দশমিক, তাহলে এখানে হয়ে গেল 6 3 6 18 8, ওকে 3 6 18 8, তার মানে ইউনিট ডিজিট আমাদের 8 আসবে, একটা অপশানে ইউনিট ডিজিট 8 আছে, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। তার আগে 7 আসবে, আর নিচে আমাদের টোটাল 100 হচ্ছে, 100 মানে 2 ঘরে দশমিক, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল কনসেপ্টে একটু ক্ল্যারিটি তোমাদের রাখতে হবে, কনসেপ্টের ক্ল্যারিটি থাকলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে, ইউনিট ডিজিট দিয়ে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই আমাদের, তাহলে অঙ্কর এইটুকু সলিউশন। 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনটা দেখো, এটা ভালো কোশ্চেন, ঠিক আছে, স্টার দিয়ে নাও। তাহলে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে অনেক সময় অসুবিধা হয় করতে, তাহলে এখানে দেখে নাও কীভাবে করতে হবে। সিম্পলি অপশানগুলো দেখে বুঝতে পারছো, তোমাদের একটু অপশানগুলো ক্যালকুলেটিভ লাগতে পারে, বাট একদম ইজিলি অ্যান্সার বেরোবে। এখানে আমাদের বলছে 125 125, এবার দেখো এখান থেকে যদি আমরা দশমিকটা যদি উঠাই তাহলে নিচে একটা 100 আসবে, এইসব আমরা জানি, ইন্টু এখানে 5 লিখবো, আর 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে নিচে আমাদের এখানেও 100 আসবে, ইন্টু এখানে আমাদের 4 আছে, উপরে 4 লিখবো, আর এখানে যদি আমরা দশমিকটা উঠাই 1 2 3 1 2 3 4, চারটে আমাদের 0 আসবে, 1 2 3 4, ওকে কমপ্লিট। এবার সিম্পল আমরা কাটাকাটি করব, যদি আমরা একটু কাটাকাটি করি আমাদের 25-এর ফর্মে আনতে হবে, উপরে আমাদের সিম্পল আমাদের 25 রাখতে হবে, কারণ অপশানে আমাদের সব 25-এর কাছাকাছি আছে। তাহলে এই ভ্যালুটা এরকমভাবে ক্যালকুলেট করার জন্য আমরা কি করলাম, আমরা সবার আগে যদি একটু দেখি 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি 100-কে, তাহলে আমরা পাবো 4 25 100, 5 দিয়ে যদি আমরা কাটি 5 5 25, 5 দিয়ে যদি আমরা 125-কে কাটি তাহলে 5 25 125, তাহলে আমাদের উপরে 25 আসছে, ওকে উপরে আমাদের 25 আসছে, আর নিচে আমাদের কত আসছে, 1-এর পরে এদিকে 2টো আর এদিকে 4টে, মানে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তো এই ফর্মটাকেই লেখা যায় এরকমভাবে, যদি আমরা এরকমভাবে লিখি 25 ইন্টু 10, আর এখানে 6টা 0 আছে, তাহলে এখানে -6 লিখবো। এবার মাইনাস কেন হলো, মাইনাস কারণ হচ্ছে এটা যেহেতু নিচে ছিল, নিচের থেকে যখন আমরা পাশে গুণ হিসেবে লিখবো তখন একটা মাইনাস চলে আসে, তাহলে এটা আমাদের অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের অ্যান্সার, ওকে ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 5 নম্বর কোশ্চেন।
5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এবিসি হলো 4 সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা নিয়ে নিই এখানে। তো এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ধরো সমবাহু ত্রিভুজটা। ওকে, এরপরে আমাদের কি বলছে, সমবাহু ত্রিভুজ আমাদের কমপ্লিট। এবার আমাদের বলছে পি কিউ আর যথাক্রমে এবি বিসি আর সি এ বাহুগুলির মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বাহুর মধ্যবিন্দু থেকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। দেখি আমাদের এখানে ত্রিভুজটা তৈরি করা যায় কিনা, চেঞ্জ করে নিই এটা একটু তাহলে। ওকে, তাহলে এই যে মধ্যবিন্দু দেখতে পাচ্ছ, এটার একটা মধ্যবিন্দু এখানে, এখান থেকে এটার সাথে একটা এখানে একটা মধ্যবিন্দু আসবে, আর এখান থেকে একটা এখানে একটা মধ্যবিন্দু আসবে, আর এই মধ্যবিন্দু মিলে আমাদের এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ভেতরে। ভালোভাবে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, একবারে বুঝতে পারলে ইজিলি লাগবে, মানে ইজি লাগবে। তাহলে আমাদের ত্রিভুজ ছিল এ বি সি, আর এ বির মধ্যবিন্দু ছিল আমাদের এখানে পি, বিসির মধ্যবিন্দু ছিল হচ্ছে কিউ, এসির মধ্যবিন্দু ছিল হচ্ছে আর। এই মধ্যবিন্দু দিয়ে একটা লাস্টে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে। এবার আমাদের এখানে বলছে এই ত্রিভুজ পি কিউ আর, কই গেল পি কিউ আর এর আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। এবার একটা জিনিস মাথায় রাখো যে এইটা পুরোটা কত আমাদের এখানে বলছে যে 4 সেন্টিমিটার। এইটা ছিল হচ্ছে এই যে এবিসি যে ত্রিভুজটা ছিল তার বাহুগুলো ছিল প্রত্যেকটা 4 সেন্টিমিটারের। তার মানে আমাদের এখানে ওকে, তাহলে এই বাহুটা ছিল কত 4 সেন্টিমিটার, এই বাহুটা ছিল কত 4 সেন্টিমিটার বড় ত্রিভুজের, এই বাহুটাও ছিল কত 4 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু। আর এইটা যেহেতু এইটারই, এবার ভালোভাবে একটা জিনিস যদি আমরা দেখি যে এইটা যা ছিল তার এইটা হাফ হয়ে যায়, তার মানে এই 4-এর হাফ হয়ে যাবে প্রত্যেকটা বাহু, ভেতরের ত্রিভুজগুলো সব হাফ হয়ে যাবে, মানে 2-2 করে হয়ে যাবে। তাহলে ভেতরের ত্রিভুজের সবকটা বাহু কত 2-2-2 করে আছে। এবার এই 2-2-2 করে যে বাহুগুলো আছে সেগুলোর যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল বার করতে হবে। আর এটাও ভিতরেরটাও সমবাহু ত্রিভুজ তৈরি হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার বাহু আমাদের এখানে যেহেতু 2, তাহলে 2-এর স্কোয়ার করলে এখানে চলে আসবে 4, 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে √3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো বোঝা গেল, অ্যান্সার আমাদের এক লাইনের, জাস্ট তোমার একটু কনসেপ্টের ক্লারিটি থাকতে হবে এরকমভাবে। বুঝিয়ে দিলাম পুরো বিষয়টা। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, 6 নম্বর কোশ্চেনটা বলছে এ 67% নম্বরে স্কোর করে এবং 5 নম্বরের চেয়ে 192 বেশি নম্বর পায়। এবার একটা সিম্পল বিষয় দেখো, এ কত পাচ্ছে 67% নাম্বার, এটা লেখো। তারপরে এ যত নম্বর বেশি পাচ্ছে সেটাকে তার থেকে মাইনাস করে দেবে। বলছে 192 নম্বর বেশি পায়, তাহলে -192। তাহলে যত নম্বর মাইনাস মানে যত পার্সেন্টেজে যা পাচ্ছে তার থেকে যত নম্বর বেশি পাচ্ছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা চলে আসে 5 মার্ক। বোঝা গেল, 5 মার্কে নিয়ে আসলাম। সেমভাবেই পরের জনকেও আমাদের 5 মার্কে আনতে হবে। বি পাচ্ছে 27% নাম্বার, 27% লেখো। এবার বি কী হচ্ছে, বি স্কোর করে এবং 48 নম্বরের জন্য ফেল করে, মানে 48 নম্বর কম পায়। তাহলে কম পাচ্ছে মানে তাকে 48 নম্বর অ্যাড করে দাও, দিয়ে দাও। তাহলে দিয়ে দিলেও এ কী হয়ে যাবে, এ বিও আমাদের এখানে পাস হয়ে যাবে। তাহলে দুজনই পাস, তাহলে আমরা এর জন্য এটাকে ইকুয়াল করে দিলাম। এতদূর কমপ্লিট। এবার সিম্পল আমরা পার্সেন্টেজের ভ্যালু বার করব। এবার বলছে পরীক্ষায় 5 নম্বর কত, পরীক্ষায় আমাদের বার করতে হবে 5 নম্বর। তাহলে সবার আগে 5 নম্বর বার করার জন্য আমরা টোটাল 100%-এর ভ্যালুটা আগে বার করি। এবার দেখো সিম্পল, এই পাশের পার্সেন্টটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 67 থেকে 27 বাদ দিলে আমরা এখানে পাবো 40%। তাহলে 40%-এর ভ্যালু কত পাচ্ছি, 40%-এর ভ্যালু এখানে 192, এটা বসে গেলে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, 9 আর 1 10 আর 4 14, হাতে আমার 1, এদিকে হয়ে যাবে 2, 240। তাহলে আমরা পাচ্ছি 240। একটা লাইনের মধ্যেই করে ফেলছি, ঠিক আছে। 240 যেটা পাচ্ছি আমরা এখানে, সেটা আমরা পাচ্ছি 40%-এর ভ্যালু। তাহলে 40% দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। আমাদের বার করতে হবে টোটাল নাম্বার, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে এটা বেরিয়ে গেল হচ্ছে টোটাল নাম্বার, ঠিক আছে। এইবার আমাদের টোটাল নাম্বার জানতে চাইনি, আমাদের 5 নম্বর জানতে চেয়েছে। আর একটু ছোটো ছোটো করে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 100%। আর একটা জিনিস মাথায় রাখো যে এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর এই পার্সেন্ট লেখার দরকার নেই। তাই 2টো পার্সেন্ট এখানে ক্যান্সেল করে দাও আগেই, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। তাহলে এটা হয়ে গেল আমাদের কী নাম্বার, এটা হয়ে গেল আমাদের হচ্ছে টোটাল নাম্বার। এবার টোটাল নাম্বার আমাদের জানি, আমাদের 5 নম্বর চেয়েছে। তো 5 নম্বর বার করার জন্য হয় আমরা এইটা করতে পারি গুণ, মানে এটার ভ্যালু বার করতে পারি, বা আমরা করতে পারি এটার ভ্যালু বার করতে পারি। তাহলে আমরা এখানে এটার ভ্যালু বার করছি। তাহলে এটার ভ্যালু বার করার জন্য সিম্পল এখানে 27% আছে, তাহলে আমরা করবো হচ্ছে 27/100 ইন্টু +48, এখানে আমাদের +48 আছে, তো +48, বোঝা গেলো। তাহলে এখানে ডাইরেক্ট আমাদের এখানে 5 মার্ক বেরিয়ে যাবে এটা করলে। তো পরীক্ষায় একটু কনসেপ্টের ক্লারিটি থাকতে হবে যাতে এইসব জিনিস আমরা ডাইরেক্ট করতে পারি। তাহলে এখানে 100-র সাথে 100 ক্যান্সেল,
শূন্য শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 6 24, 6 ইন্টু 27 গুণ করতে হবে, তারপর 48কে আমাদের যোগ করতে হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 6 7 42-এর 2 হাতে আমার 4, 6 দুগুণে 12 আর 4 আমাদের এখানে হয়ে যাবে 12 আর 4 16 প্লাস আমাদের কী করতে হবে 48। তাহলে এটা যদি আমরা যোগ করি 8 আর 2 10-এর 0, 6 আর 4 10 আর 1 11 হাতে আমার 1, তাহলে হয়ে যাবে 210। তাহলে 210 আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের পাস মার্ক। বোঝা গেল? যেহেতু অঙ্কটার মধ্যে এই দেখো দুটো স্টেপে অঙ্কটা কমপ্লিট হলো, কিন্তু এই একটা স্টেপ আর উপরে একটা স্টেপ। আর এই অঙ্কটাতে পুরোপুরি হচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করলাম যাতে তোমাদের ডাইরেক্ট আমরা করতে পারি পরীক্ষার খাতায়। বোঝা গেল? কোনো সমস্যা নেই। নেক্সট আমরা আসবো আমাদের 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, কোশ্চেনটা ইংলিশে আছে, অসুবিধা নেই। তো আমাদের এখানে বলছে হরিশ ইনভেস্টেড এ সাম অফ এত টাকা ইনভেস্ট করছে, অ্যান ইনভেস্টমেন্ট হুইচ রিটার্নস অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 10% কম্পাউন্ড অ্যানুয়ালি, 10% হারে রেট মানে কম্পাউন্ডেড হারে সে ইনভেস্ট করছে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভড বাই হরিশ অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর পরে তার অ্যামাউন্ট টোটাল সে কত রিসিভ করবে। সবার আগে এইসব কোশ্চেন দেখলেই তোমার রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটার আমাদের ফ্র্যাকশন ভ্যালু বার করতে হবে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/10। তাহলে নিচের যে 10 আছে এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল, আর 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের এখানে 11। এতদূর কমপ্লিট, কোনো সমস্যা নেই। এবার টাইম দেখবো, টাইম কত বছর আছে। টাইম আমাদের 3 বছর আছে, তাহলে এখানে পাওয়ার 3 করে দাও। তাহলে সিম্পল এখানে 10-এর কিউব করলে আমরা পাবো 1000, 11-এর কিউব করলে পাবো হচ্ছে 1331। এতদূর কমপ্লিট। এবার আমাদের অঙ্কতে ভ্যালু কিসে দেওয়া আছে, আমাদের এখানে বলছে এত টাকা ইনভেস্ট করলো, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল 16000। তাহলে প্রিন্সিপালটা লেখো, প্রিন্সিপালকে ভাগ করা হচ্ছে প্রিন্সিপাল দিয়ে। 1 সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করি। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল আমাদের 1000, তাহলে আমরা প্রিন্সিপাল দিয়ে ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করে দেবো। আমাদের বার করতে হবে অ্যামাউন্ট, অ্যামাউন্ট আমাদের এখানে কত 1331। তাহলে অ্যামাউন্ট বার করার জন্য 1331 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এবার সিম্পল কাটাকাটি করে দাও। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 1000-এর সাথে আমাদের এখানে 1000 ক্যান্সেল। এবার আমাদের গুণ করতে হবে। যদি আমরা এটা গুণ করি তাহলে 16 অক্ষে 16 6 হাতে আমার 1, 3 16 48 49 9 হাতে আমার 4, 3 16 48 49 50 51 52 2 হাতে আমার 5, আর এদিকে হবে হচ্ছে 16 অক্ষে 16, 16 আর 5 আমাদের হয়ে যাবে 21। তাহলে 21296 কোন অপশানে আছে ভাই, 21296, 21296 অপশান বিতে আছে। অপশান বি আমাদের অ্যান্সার। কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 8 নম্বর কোশ্চেনটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10%, আচ্ছা বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি 10% সুদের হারে 800 টাকা বিনিয়োগ করা হলে 2 বছরে সুদ কত অর্জিত হবে, চক্রবৃদ্ধি হারে 2 বছর। আচ্ছা তাহলে এখানেও আমাদের সুদের হার কত 10%। দেখো অঙ্কটা কত ডাইরেক্ট করা যাবে। এখানে আমাদের 800 টাকা ইনভেস্ট করা হচ্ছে, তাহলে 800 আমরা লিখবো। চলো আমি লিখেই করাচ্ছি আর একটু ভালোভাবে যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখানে আমাদের দুটো জিনিস আমাদের বুঝতে হবে, যে এখানে 10% বলছে, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। তাহলে এখানে প্রিন্সিপাল আর আমরা অ্যামাউন্ট লিখবো। তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে 10, অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের 11। এবার টাইম কত বলছে এই ক্ষেত্রে, টাইম আমাদের এখানে বলছে 2 বছর, 2 বছর মানে উপরে পাওয়ার 2 দিয়ে দাও। তাহলে এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 121। ওকে, কী বার করতে বলছে, এত চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা বিনিয়োগ করা হলে সুদ কত অর্জিত হবে, সুদ। এবার এই অঙ্কটাতে আর অ্যামাউন্ট বার করতে পারেনি, মানে টোটালটা বার করতে পারেনি, সুদ বার করতে বলছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতে বলে সেটা হচ্ছে সিম্পলি এই দুটোর বিয়োগফল। তাহলে 100 আর 121-এর বিয়োগফল 21, তার মানে আমাদের 21-এর ভ্যালু বার করতে হবে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ করবো। প্রিন্সিপাল আমাদের এখানে কত 100, তাহলে 100 দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে, ইন্টু করে দেবো আমাদের ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট 21, তাহলে 21 দিয়ে আমরা গুণ করে দেবো। 0000 ক্যান্সেল, 8 দিয়ে গুণ করলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, তাহলে আমাদের বেরাচ্ছে কত 168। 168 আমাদের অ্যান্সার। অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, নৌকা স্রোতের অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি, কোনো সূত্র ছাড়াই এইসব অঙ্ক করতে পারবে। তোমাদের পরীক্ষায় যেসব টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে, তো অবশ্যই নৌকা স্রোতের অঙ্কগুলো দেখো। অন্য চ্যাপ্টার দেখো না দেখো, নৌকা স্রোতের অঙ্কগুলো দেখো, তোমার অনেক হেল্প হয়ে যাবে, কিছু নতুন শিখতে পারবে আর ইউনিক কিছু শিখতে পারবে। এখানে বলছি স্থির জলে রজনীশ এত ঘন্টায় এত কিলোমিটার যেতে পারে, তাহলে এখানে স্পিডটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা জানি আমরা 3টে বক্স আঁকবো পরীক্ষার খাতায়। ওকে, তাহলে এটা হচ্ছে স্থির জল, আর এইটা হয়ে যাবে আমাদের হচ্ছে স্রোতের বিপরীতে, এটা হয়ে যাবে আমাদের স্রোতের অনুকূলে। তাহলে স্রোতটা আমাদের কোন দিকে হবে, নদীতে আমাদের স্রোতটা হবে ঠিক এই দিকে। এটা হচ্ছে এইদিকে স্রোত, এখানে হচ্ছে এইটুকু স্রোত। তাহলে এটা হচ্ছে স্টিল ওয়াটার, শান্ত জল। এটা হচ্ছে ডাউনস্ট্রিম স্রোতের অনুকূলে, এটা হচ্ছে আপস্ট্রিম স্রোতের বিপরীতে। এতটা আমাদের কাছে ক্লিয়ার।
এবার অঙ্কতে কী দেওয়া আছে, অঙ্কতে যদি আমরা একটু খেয়াল করি, স্থির জলটা দেওয়া আছে, স্থির জলে এত কিলোমিটার এত ঘন্টায় যাচ্ছে, তাহলে স্থির জল মানে এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা বার করি, স্পিড বার করি। 135 কিলোমিটার যাচ্ছে, সেটাকে আমাদের টাইম দিয়ে ভাগ করে দাও 75, আর এখান থেকে দশমিক আছে, দশমিক ওঠালে উপরে একটা 10 গুণ হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে 5 15 75, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর 5 দিয়ে যদি আবার আমরা কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে কাটলে 3 9 27, 9 দুগুণে 18। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 18। এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 সেকেন্ড, এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের 18। তাহলে স্পিড আমরা এখানে পেয়ে গেলাম 18। ওকে, 18 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের শান্ত জলের স্পিড। এবার এখানে আমাদের অঙ্কতে আরেকটা জিনিস দেওয়া আছে, এবং সে 4 ঘন্টায় 48 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। স্রোতের বিপরীত মানে এটা দেখো, স্রোত এদিকে, নৌকা যাচ্ছে এদিকে, স্রোতের বিপরীত, স্রোত এদিকে, নৌকা যাচ্ছে এদিকে, স্রোতের বিপরীত, এটা আপস্ট্রিম। তাহলে স্রোতের বিপরীতে যাচ্ছে কত, 48 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, 4 12 48, তার মানে এখানে তার স্পিড কত, 12। এখানে স্পিড কত, 12। এবার আমাদের এখানে বলছে স্রোতের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত। স্রোতের গতি বার করার জন্য এই দুটোর বিয়োগফল নিয়ে নাও, 18 আর 12 বিয়োগফল হয়ে যাবে 6, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 10 নম্বর। 10 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, 10 নম্বর কোশ্চেন, 1 সেকেন্ড। ওকে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ এ পারফেক্ট, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। এখানে বলছে ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। ওকে, following is a perfect square not there. আচ্ছা, what is the following number is a perfect square not there. আচ্ছা, এখানে বলছে what is not the perfect square, এরকম কিছু একটা হবে। তো এখানে ভাষাটা যেটা আমাদের এখানে বুঝতে হবে সেটা হচ্ছে যে নট পারফেক্ট স্কোয়ার আমাদের বার করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার, কোন নাম্বারটা ইজ এ পারফেক্ট স্কোয়ার নট দেয়ার, যেটা পারফেক্ট স্কোয়ার না সেটা আমাদের এখানে আছে, সেটা আমাদের বার করতে বলছে। তাহলে পারফেক্ট স্কোয়ার না, এবার আমি কীভাবে বার করবো, এটার একটা ট্রিক বলে দিচ্ছি তোমাদের, সিম্পল ট্রিক। 2 3 7 8, ভালোভাবে নাম্বারটা দেখে নাও, 2 3 7 8। এই 2 3 7 8 যে নাম্বারের শেষে থাকবে সেটা কখনো পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে এখানে দেখো 3 আছে, তার মানে এটা পারফেক্ট স্কোয়ার হবে না, এটাই আমাদের অ্যান্সার। এটা বলছে কোনটা পারফেক্ট স্কোয়ার হবে না, বাকিগুলো প্রত্যেকটা পারফেক্ট স্কোয়ার হতে পারে। তাহলে একটাই অপশন আছে যেটার শেষে 3 চলে এসছে, 3 থাকলে পারফেক্ট স্কোয়ার হবে না, 2 থাকলেও পারফেক্ট স্কোয়ার হতো না, 7 থাকলেও শেষে আমাদের পারফেক্ট স্কোয়ার হবে না, 8 থাকলেও আমাদের পারফেক্ট স্কোয়ার হবে না। ওকে, একদম সিম্পল কোশ্চেন, জাস্ট এটা তোমাদের জানা থাকতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। তো নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে, 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 264কে এত আর এত অনুপাতে ভাগ করা হয় তাহলে ছোট অংশের মান কত হবে। 264 আমাদের এখানে আছে, 264, এটাকে দুটো অনুপাতে ভাগ করা হচ্ছে। তো টোটাল যেটা আছে সেটাকে আমরা অনুপাতের টোটাল থেকে ভাগ করবো। এই দুটোর যদি আমরা টোটাল নিই, 31 আর আমাদের এখানে 13 আছে, এই দুটো যোগ করে নাও, তাহলে এখানে হয়ে যাবে 44। 44 দিয়ে ভাগ, আমাদের বলছে ছোটোটার ভ্যালু কত হবে, ছোটোটা মানে 13, 13 এর ভ্যালু বার করার জন্য 13 দিয়ে গুণ। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, সবার আগে আমরা এটাকে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 11 হবে, 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 11 দুগুণে 22, 4 11 44। ওকে, আর যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা এখানে 11 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4 11 44, আর এখানে পাচ্ছি আমরা 24 24। 4 দিয়ে কাটলে আমরা পাবো 4 6 24, 6 13 আমাদের এখানে 78 আমাদের অ্যান্সার, অপশান বি। ওকে, অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা বলছি ইশিকা এবং আকাশের অংশীদারিতে কিছু অর্থ বিনিয়োগ করে। ইশিকা এত টাকা বিনিয়োগ করে, ইশিকা বিনিয়োগ করছে কত, 1875 টাকা। ওকে, 1875 টাকা বিনিয়োগ করছে, বিনিয়োগ করে এবং এত টাকা উপার্জন করে। তার যে প্রফিট হচ্ছে সেই প্রফিটটা সামনে লিখে দাও। প্রফিট কত ইশিকার ক্ষেত্রে, ইশিকার প্রফিট হচ্ছে 225 টাকার প্রফিট করে। 1 সেকেন্ড, 225 টাকার ইশিকা প্রফিট করছে, 225 এর সামনে লিখে দাও, এর প্রফিটটা এর সামনে লিখে দিলাম। এবার আমাদের এখানে বলছে আকাশ যদি এত টাকা উপার্জন করে তাহলে আকাশের বিনিয়োগের পরিমাণ কত ছিল। এবার আকাশের কত বিনিয়োগ করেছিল সেটা জানি না, তাহলে আমরা এখানে এক্স দিয়ে নিলাম। প্রফিট কত করেছে 288, তাহলে এর সামনে আমরা 288 লিখে দেবো। এবার এটা সিম্পলিফাই করো, অ্যান্সার চলে আসবে, আর কিছু করতে হবে না। তাহলে এটা আমরা কত দিয়ে কাটতে পারি, এটা সিম্পল আমরা 25 দিয়ে কাটতে পারি। ওকে, এই দুটোকে আমরা 25 দিয়ে কাটতে পারি। তাহলে 25 দিয়ে কাটলে 9 25 225, 25 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 7 25 175, আর 5 25 175। ওকে, এত দূর আমাদের কমপ্লিট। 9 দিয়ে যদি আমরা কাটি, 3 9 27, 9 দুগুণে 18, 32 আর 75 আমাদের গুণ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি গুণ করি, এখানে এক্স ইকুয়াল টু আমাদের এখানে আসবে হচ্ছে 75। ওকে, তাহলে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে আমরা যদি গুণ করি, তাহলে এখানে একটা 0 নিয়ে নিলাম। 3 5 15, 5 হাতে আমার 1, 3 7 21, আর 1 22, আর 75 2 150,
50, তাহলে আমাদের এখানে চলে আসবে 0, এখানে চলে আসবে 0, এখানে চলে আসবে 4, এখানে চলে আসবে 2, তাহলে 2400 আমাদের অ্যান্সার কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 12 অ্যান্সার কী হয়ে গেল? 12 অ্যান্সার আমাদের বি হয়ে গেল। নেক্সট এইটুকুই করতে হবে পরীক্ষার খাতে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো রক্ষা 12 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে যেখানে স্টার এটি সম্পূর্ণ করতে 20 দিন সময় নেয়। তাহলে রক্ষা এটা কত দিনে? 12 দিনে করতে পারে। স্টার এস লিখলাম আমি, ই দিয়ে আছে স্টারের নাম, তাহলে ই লিখলাম। স্টার কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। ওকে, লসাগু চলে আসবে 60, 12 দিয়ে কাটলে 5 12 60, 3 20 60। ওকে, এইটুকু আমাদের করতেই হবে সবার আগে। এরপর বলছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে রক্ষা কাজ ছেড়ে দেয়। দুজন মিলে একসাথে কাজ শুরু করে, রক্ষা 4 দিন আগে ছেড়ে দেয়। এখানে রক্ষা ছেড়ে দেয় হচ্ছে 4 দিন আগে। এবার বলছে স্টার কতদিন কাজ করেছিল। এবার স্টার দেখো প্রথম দিয়ে শেষ পর্যন্ত পুরোটাই কাজ করেছিল, তার মানে টোটাল কত দিনে কাজ হয়েছিল সেটা বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা বার করার জন্য সিম্পল, রক্ষা 4 দিন আগে ছেড়ে দিয়েছিল, রক্ষা একদিনে কটা করতে পারে? 5টা। তাহলে 4-এর সাথে 5 গুণ করে দাও, 4 5 আমাদের এখানে কত চলে আসবে? 20। তাহলে এই 20টা যেটা আসছে সেটা টোটাল কাজের সাথে যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে কত? 80। এইভাবে আমাদের করতে হয়। তাহলে এখানে চলে আসলো কত? 80। এই 80কে আমরা ভাগ করে দেবো দুজন, এখন প্রত্যেকে আমাদের এখানে কাজ করছে, তাহলে দুজন 8 দিয়ে ভাগ করে দাও। 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8 10 80, তাহলে 10, 10টা আমি নিচে লিখি। তাহলে 10 দিন স্টার কাজ করেছে, অ্যান্সার আমাদের 10। ওকে, এটা আমাদের অ্যান্সার 10 অপশান সি আমাদের অ্যান্সার। জাস্ট এইটুকু করতে হবে। অ্যাকচুয়ালি নিচের এই পার্টটা আমি বোঝার জন্য লিখেছিলাম। এইটুকু আমাদের অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 14। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে পলসন সাধারণত 8টা 15-তে তার বাসা ত্যাগ করেন এবং সময় মতো তার অফিসে পৌঁছানোর জন্য স্থির গতিতে ভ্রমণ করেন। একদিন তিনি তার স্বাভাবিক গতির এত গতিতে ভ্রমণ করেছিলেন। তার মানে স্পিড আমাদের এখানে স্বাভাবিক গতির এত মান হচ্ছে 3/5, তাই না? তার মানে স্বাভাবিক গতি নিচেরটা মাথায় রাখবে, এটা হচ্ছে 5 তার স্বাভাবিক গতি। তার বদলে সে গেছে কত? 3 স্পিডে গেছে, তাহলে 5 থেকে তার স্পিড হয়ে গেছে কত? 3। স্পিড মানে কমে গেছে, এখান থেকে এটা 5 থেকে 3 হচ্ছে মানে স্পিড কমে যাচ্ছে। এবং তার 45 মিনিট দেরিতে পৌঁছাচ্ছেন, ফলে স্পিডের যদি কমে যায় তাহলে টাইম বেশি লাগবে। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে টাইম সিম্পলি উল্টো করে দাও, 3কে আগে নিয়ে আসো, 5কে পরে নিয়ে যাও, এটা বেরিয়ে যাবে আমাদের টাইম। তাহলে এখানে দেখো আগে 3 ইউনিট টাইম লাগতো, এখন 5 ইউনিট টাইম লাগছে। টাইম কত বেশি লাগছে? 2 ইউনিট। আর এই 2 এর ভ্যালু আমাদের এখানে বলছে কত? 45 মিনিট বেশি লাগে। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 45, 2 এর ভ্যালু হচ্ছে 45। তাহলে আমরা এখানে বলতে পারি এই 45 যেটা দেওয়া আছে সেটা 2 এর ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ। বলছে পলসনের তার অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? অফিসে পৌঁছাতে কত সময় নেয়? আচ্ছা, অফিসে পৌঁছাতে তার কত সময় লাগে সেটা বার করতে হবে। এবার অফিসে পৌঁছাতে তার অ্যাকচুয়ালি 3 ইউনিট টাইম লাগে, 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। তাহলে এটা আমাদের কিসে বেরাবে? এটা আমাদের বেরাবে হচ্ছে মিনিটে। এবার মিনিট থেকে পুরো জিনিসটা আমাদের ঘন্টায় নেওয়ার জন্য আমরা সিম্পল নিচে একটা 60 দিয়ে ভাগ করে দেবো। 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ করলে আমাদের এটা বেরিয়ে যাবে হচ্ছে আমাদের ঘন্টায়। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসবে হচ্ছে 4 15 60, তাহলে এখানে আসবে 4 15 60, উপরে আসবে 3 15 45। তো আমাদের এখানে আসছে 3 3 9, 9/8, তার মানে হচ্ছে 1/8। এটা আমাদের অ্যান্সার কাটাকাটি করলে অপশান ডি আমাদের অ্যান্সার, কোনো অসুবিধা নেই। অপশান ডি ইজিলি আমাদের অ্যান্সার চলে আসলো। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা দেখো একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, ভালো কোশ্চেন। তাহলে এখানে আমরা কি করব? সিম্পলিফিকেশন যদি এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় দেখো, সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যেও আমাদের সবার আগে ভাগের কাজ করতে হবে। তাহলে এখানে ভাগ আছে এটা, তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে কত আসবে? 8। 8-এর সাথে তারপর করতে হবে গুণের কাজ, তাহলে 4 8 এটা হয়ে যাবে কত? 32। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 32। তার আগে কত আছে? মাইনাস, তাহলে এখানে কত আছে? -11। তাহলে 32 থেকে 11 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো 21। এবার 32 যেহেতু বড়, তার আগে মাইনাস, তাহলে এটা -21। এবার তার আগে একটা কী আছে? মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। তার মানে আমরা এখানে পাবো 20 + 21, যোগ করলে আমরা পাচ্ছি কত? 41। এটা যোগ করলে পুরোটা পাচ্ছি 41, তাহলে আমরা এখানে পাচ্ছি 41। 41-এর আগে কত আছে? মাইনাস, তাহলে এখানে হবে -41, তার থেকে 25 আমাদের প্লাসে আছে, প্লাস আমরা বাদ দেবো। তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে 5 আর 6 11, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 6, এখানে 1 16, ঠিক আছে? এখানে আমাদের বাদ দিলে আমরা পেয়ে যাবো 16, আর এই 16টা 41 যেহেতু বড় আছে, তার আগে মাইনাস আছে, তার মানে আমাদের এখানে -16 হবে। এবার এখানে আমাদের প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে কি? মাইনাস। তাহলে আমাদের সিম্পল করতে হবে 48-এর থেকে আমাদের 16 আমাদের বাদ দিতে হবে। 16 যদি আমরা বাদ দিই, 16 2 32, তার মানে এখানে আমাদের চলে আসবে 32, 32 আমাদের অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। তো পরীক্ষার খাতে এই অ্যাপ্রোচে করবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে, এর থেকে বেশি পেন চালানোর দরকার নেই। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 16 নম্বর কোশ্চেন। এটা ভালো কোশ্চেন আছে, বাট ইজি কোশ্চেন। এইসব টাইপের কোশ্চেন কীভাবে করতে হয় অনেক সময় গুলিয়ে যায়, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
256 আছে, তাহলে এখানে লেখো 256। এরপরে দশমিক দিয়ে কিছু নেই, তাহলে দশমিক দিয়ে 0 দিয়ে নাও 3-4টে, এখানে টোটাল 4টে হাইয়েস্ট আছে, তো 4টে 0 নিয়ে নাও। এরপর আছে 25.6, তাহলে এখানে 25 লেখো, পয়েন্টের জায়গায় পয়েন্ট একদম পারফেক্ট জায়গায় রাখতে হবে, তারপর এখানে 6 আছে 6 লিখে দাও। তারপর আছে 2.56, তাহলে 2টা এখানে হবে, পয়েন্ট দিয়ে 56টা এখানে লিখবো, আর এই পাশে কিছু নাই মানে এখানে 0 বসিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে, 0 0 বসিয়ে দাও। তারপরে এইটা কি আছে আমাদের, এখানে আছে 0.256, এটাও কমপ্লিট। এরপরেরটা যদি আমরা দেখি 0.0256, ওকে। এবার এটা আমাদের সিম্পল যোগ করে দাও। এবার যোগ করার পুরোটা আমাদের করার দরকার নেই, শেষের দুটো ডিজিট আমরা দেখলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সিম্পলি এখানে 690, 5 আর 6 11, 190, 16 একটা অপশানের শেষেই আছে, অপশান ডি আমাদের অ্যান্সার, পুরোটা করারও দরকার নেই, ওকে। নেক্সট আমরা 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, কোনটি 24 দ্বারা বিভাজ্য। এখানে একটা তোমাদের আমি ট্রিক বলছি, 24 মানে কি, 24কে আমরা একটু ভেঙে নিই, ভেঙে যদি আমরা 24কে নিই, তাহলে আমরা এখানে পাবো, এই সাইডে দেখাচ্ছি এটা, 24কে যদি আমরা একটু ভেঙে নিই, যে সংখ্যাটা বলবো সেটাকে ভেঙে নেবে, তাহলে এখানে পাবে 3 × 8, 3 8 24, তাহলে 3 চলে আসছে না, 3 9 এগুলো থাকলে কি হয়, সবসময় আমরা ডিভিজিবিলিটি চেক করব। এবার 3-এর ডিভিজিবিলিটি রুল মানে বিভাজ্যতার রুল কী আছে, সেটা হচ্ছে যে 3-এর বিভাজ্যতার রুল মানে হচ্ছে এই সংখ্যার যে ডিজিট সাম আসবে সেটা আমাদের 3 হওয়া উচিত। এবার সেটা কীভাবে চেক করবো স্যার, এবার সেটাই আমি তোমাদের বোঝাচ্ছি, প্রথমটা দিয়ে বোঝাচ্ছি, ভালোভাবে বুঝবে। প্রথম অপশান কী আছে আমাদের, প্রথম অপশান আমাদের এটা আছে, সেটা হচ্ছে যে 14744। এবার দেখো তুমি এখানে 3 3 বানাও, 3 3 হয়ে গেলে বা 6 হয়ে গেলে বা 9 হয়ে গেলে সেগুলো সব 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেটা আমাদের বাদ দিয়ে দেবো। যেমন ধরো এখানে 4 আর 4 কত হচ্ছে 8, 8 আর 1 হয়ে যাচ্ছে 9, তার মানে যেই 9 হয়ে যাচ্ছে এটা পুরোটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাহলে এটা বাদ, 3টে সংখ্যা বাদ। এবার 7 আর এই 4-এর থেকে 2 নিয়ে নাও, 7 আর 2 কত হয়ে যাবে 9, তাহলে এখানে পড়ে থাকবে জাস্ট আর 2, 4-এর মধ্যে থেকে আর একটা 2 পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে এটা 2 অবশিষ্ট চলে আসছে, তাহলে এটা দ্বারা ভাগ যাবে না। নেক্সট আরেকটা দেখো 28856, এই 2 আছে এখানে, এই 2-এর এখান থেকে 1 এটাকে দিয়ে দাও, তাহলে 9 হয়ে যাবে, 2-এর এখানে আরেকটা 1 এটাকে দিয়ে দাও, 8 আর 1 9, তাহলে এটা 9 হয়ে যাবে, তাহলে সবকটা মিলে টোটালে 9 হয়ে যাচ্ছে, 3 দ্বারা ভাগ চলে যাচ্ছে। 6কে 3 দ্বারা ভাগ করাই যায়, কিন্তু 5কে অবশিষ্ট থাকছে সেটা 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, কমপ্লিট। নেক্সট আমরা যদি দেখি আমাদের অপশান 3 যদি আমরা চেক করি, 4 3 9 7 6, 6 3 দিয়ে ভাগ যায়, কেটে দাও, 9 ভাগ যায়, 3 ভাগ যায়, এগুলো কেটে দাও। 7 4-এর থেকে 2 নিয়ে নাও, 7 আর 2 9 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কিন্তু 4-এর থেকে আর 2 পড়ে থাকবে, 2 ভাগ যাবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, অপশান ডি আমাদের অ্যান্সার। 17-এর আমাদের অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট আমরা এটা পুরো চেক করবো, এটা 3 দ্বারাও ভাগ যাবে আর এটা 8 দ্বারাও ভাগ যাবে, এটাই অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের, আর 3 আর 8 দ্বারা ভাগ যাওয়া মানে হচ্ছে এটা 24 দ্বারাও ভাগ যাবে, ওকে। 18 নম্বর কোশ্চেনে আসি। 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এত টাকার 5 বছরে বার্ষিক 8% সরল সুদের হারে অর্জিত সুদ কত হবে। একদম সিম্পল, কীভাবে করতে হয় এইসব টাইপের অঙ্ক। টাকা কত আছে 1980, এটা আমাদের টাকা আছে, 1 সেকেন্ড, 1980 এটা আমাদের টাকা আছে। এই টাকা হচ্ছে এটা আমাদের প্রিন্সিপাল মানে 100%-এর ভ্যালু, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, 100% দিয়ে ভাগ করে দাও। আমাদের বার করতে বলছে সুদ, তাহলে 8% হারে 5 বছর, তার মানে এক বছরে 8% হয়, তাহলে 5 বছরে হবে 5 × 8, 5 8 40%, তাহলে 40%-এর ভ্যালু বার করার জন্য 40% গুণ, আর পার্সেন্ট দুই জায়গাতে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে পার্সেন্টকে হাঁটিয়ে দাও আস্তের উপরে। এবার সিম্পলি ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে 00-এর সাথে এই 00 ক্যান্সেল, 4 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 4 8 32-এর 2, তাহলে একটা অপশানের শেষেই আমাদের 2 আছে, অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, পুরোটা করার দরকার নেই। 792 18 অপশান ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন বলছে 15% লাভ, এটা ভালো কোশ্চেন, শর্ট ট্রিকে কীভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 15% লাভ আর 9% ক্ষতি, তাহলে 15% লাভ মানে এটা আমরা +15% বলতে পারি, আর 9%-এর ক্ষতিকে আমরা বলতে পারি -9%, -9% ক্ষতি মানে মাইনাস, আর এটার মিডিলে কোনো একটা জায়গায় আসবে হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসে আছে আর এটা হচ্ছে মাইনাসে আছে, এরকমভাবে আমরা ধরবো। এবার আমাদের এখানে বলছে যে ক্ষতির মধ্যে পার্থক্য মানে এই 15% লাভ আর 9%-এর ক্ষতি, এই দুটোর মধ্যে পার্থক্য যে গ্যাপ, সেটা আমাদের এখানে বলছে 768-এর গ্যাপ। এবার আমাদের এখানে বলছে আইটেমের কেনা দাম কত, কস্ট প্রাইস কত, আর কস্ট প্রাইস সবসময় হয় 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ করতে হবে, এটা তো আমরা বুঝলাম, তাহলে এখানে 100% দিয়ে গুণ করে দেবো।
কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা যে এটাকে ডিভিশন ভাগ কী দিয়ে করবো, এটার ভ্যালু কিসের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এই দুটোর পার্থক্য দেওয়া আছে। আর এই দুটোর পার্থক্য যদি এরকম প্লাসে আর মাইনাসে দেয়, সিম্পল এই দুটো যোগ করে দেবে, তাহলে পার্থক্য চলে আসবে। তাহলে 15 আর 9 যোগ করলে আমরা পেয়ে যাবো 24%। তাহলে 24%-এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তাহলে যদি প্লাসে আর মাইনাসে দেওয়া থাকে, সিম্পল এই দুটোকে যোগ করে দাও। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 12 দিয়ে যদি আমরা কাটি 6 12 72, 4 12 48, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 32, 32-এর পরে ডবল জিরো, তার মানে 32 আমাদের অ্যান্সার। কোনো সমস্যা নেই। তাহলে অপশান সি আমাদের এটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, একটি সংখ্যার 5/6 একটি সংখ্যার 5/6 এত হলে, তাহলে সংখ্যাটার 5/6 করলে এত পাবো, তার মানে 655 যেটা দেওয়া আছে এটা হচ্ছে 5/6-এর ভ্যালু। তাহলে এটাকে সিম্পল 5/6 দিয়ে ভাগ করে দাও। আর আমাদের এখানে বার করতে বলছে সংখ্যাটার এত বের করুন, সংখ্যাটার যত বার করতে বলছে সেটা দিয়ে গুণ করে দাও, 9/20 দিয়ে গুণ করে দাও। এবার একটা জিনিস তোমার বুঝতে হবে, একদম নিচে যেটা আসে সেটা একদম উপরে চলে যায়, তার মানে এখান থেকে যে 6টা আছে সেটা আমাদের উপরে চলে যাবে। তাহলে এই 6টা সিম্পল আমি উপরে লিখে দেবো। তাহলে 6টাকে সিম্পল আমি উপরে লিখে দিলাম। এবার আমাদের সিম্পল ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন যদি করি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে এখানে কাটলে আমরা পাবো হচ্ছে 5 13 65, 5 অক্ষে 5। ওকে, আর কিছু কাটা যাচ্ছে, আর এখানে কিছু কাটা যাচ্ছে না, তাহলে এখানে আছে আমাদের হচ্ছে 20। তাহলে 6 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 10 দুগুণে 20, 10। তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে 3 দিয়ে আগে এটা গুণ করে নিই, নাহলে 9 দিয়ে আগে আমরা এটা গুণ করে নিই। 9 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 9 অক্ষে 9, 3 নং 27-এর 7, আর এদিকে হয়ে যাবে 11, ইন্টু আর একটা আছে উপরে 3, নিচে আছে আমাদের 10। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, এটা 3 নং 27-এর 7, 10 থাকার জন্য এখানে 0.7 হবে শেষে, আর 0.7 সবকটা শেষেই দিয়ে দিয়েছে। হাতে আমার 2, 3 সাথে 21, 22, 23, 2 এর 3, তাহলে আমাদের এখানে 37 হবে। 37 কোন অপশান আছে? অপশান ডিতে আছে 37 শেষে একদম। ওকে, 3.7 অ্যাকচুয়ালি। তাহলে অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। পুরোটা আমাদের ক্যালকুলেশন করতে হবে না। তো আজকের ক্লাসে আমাদের 20টা অঙ্ক ছিল, ডিটেলসে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, ডিটেলসে বললাম। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ। ওকে।